হায় হায় ঈশ্বর, কি পাপ করেছিলাম যে এমন এক বজ্জাত বংশের সাথে সম্পর্ক জুড়ে গেল আমার। আগে জানলে না এমন মেয়েকে কোনোদিন বউ করে বাড়িতে তুলতাম না। এ সংসারে থেকে ঘর করা আমার সাধ্যের বাইরে। কাল সকালেই যেন গরুর গাড়ি ডেকে আমায় বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তোমায় ভুলবো না মৌরি ফুল, কখনো না। তুমি কোন জন্মে যে আমার সহোদর বোন ছিলে ভাই। কেমন সুন্দর কথাটি, মৌরি ফুল মৌরি ফুল মৌরি ফুল। তুমি যে হলে আমার নদীর ধারের মৌরি ফুল, তোমায় কি ভুলতে পারি? তোমার মুখখানি আমার সব সময় মনে থাকবে ভাই। চিঠিপত্র দেবে তো? এবার পাড়াগাঁয়ে এসে তোমাকে খুঁজে পেলাম, তোমাকে কখনো ভুলবো না। মন্ডলে আড্ডাখানা ক্লাসিক্সে আজ শুনতে চলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প মৌরি ফুল। গল্পের সূত্রধার আমি সায়ন। শুরু হচ্ছে আজকের গল্প। মুকুজ্জে বাড়ির পেছনে বাঁশবাগানে জোনাকির দল সন্ধ্যা নামার আয়োজন করছিল। তালপুকুরের পাড়ে গাছের মাথায় বাদুড়ের দল কালো হয়ে ঝুলে আছে। মাঠের ধারের বাঁশবাগানের পেছনটা সূর্যাস্তের শেষ আলোয় উজ্জ্বল। চারিদিক বেশ কাব্যিক হয়ে উঠেছে। এমন সময় মুকুজ্জদের অন্দরমহল থেকে একটা তুমুল হট্টগোলার হইচই শোনা গেল। শান্তিতে একটু ভজন কীর্তন করবো, তার উপায় নেই এ বাড়িতে। আপনার যদি অতই দরকার ছিল ঠাকুরের কি তাহলে আলাদা করে রাখেননি কেন? ভালো কিছু রাঁধতে চাইলেও দোষ, কিছু না করলেও দোষ। যাবে কোথায় মানুষ? হ্যাঁ, বুঝতে পারছি তো। ঘরে বাইরে সব শত্রুর একেবারে ছিঁড়ে খাচ্ছে। ভালো পাল্লায় পড়ে গেল এ সংসারে এসে, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। হায় হায় ঈশ্বর, কি পাপ করেছিলাম যে এমন এক বজ্জাত বংশের সাথে সম্পর্ক জুড়ে গেল আমার। আগে জানলে না এমন মেয়েকে কোনোদিন বউ করে বাড়িতে তুলতাম না। আর পারি না বাবু, আমায় নিয়ে যাও। আমি আর পারছি না এখানে। হ্যাঁ হ্যাঁ, আমিও চলে যাব। এ সংসারে আর না, যেদিকে দু চোখ যায় একেবারে জম্মের মতো চলে যাব। বৃদ্ধ রামতনু মুকুজ্জে শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য। তিনি রোজ সন্ধ্যায় আহুতি দেন, তাই প্রতিদিন প্রায় 1 পোয়া খাঁটি গাওয়া ঘি তার লাগে। নানা উপায়ে এই ঘি জোগাড় করে তিনি ঘরে রেখে দেন। অন্য দিনের মতো আজও তাকের ওপর একটা বাটিতে ঘি রাখা ছিল। তার পুত্রবধূ সুশীলা সেই বাটি পেড়ে সবটুকু ঘি দিয়ে খাবার তৈরি করে ফেলেছে। রামতনু মুকুজ্জে মহাকুমা কোর্টে গিয়েছিলেন পাশের পাড়ার চৌধুরীদের পক্ষে এক মামলায় সাক্ষী দিতে। বিপক্ষের উকিল তাকে জেরা করার সময় জিজ্ঞাসা করলেন, আপনি গত মে মাসে পাঁচু রায় আর তার ভাইয়ের পাঁচিলের জায়গা নিয়ে যে মামলাটা হয়েছিল তার প্রধান সাক্ষী ছিলেন না? রামতনু মুকুজ্জে বলেছিলেন, আগে হ্যাঁ। আর দুনালির চৌধুরীদের কানসোনার মাঠের দাঙ্গায়ও আপনি তো পুলিশের পক্ষে সাক্ষী দিয়েছিলেন। হ্যাঁ। আচ্ছা বেশ, এর ঠিক কিছুদিন পরেই বড় তরফের সত্য সংক্রান্ত মামলায় আপনি বাদীপক্ষের সাক্ষী দিয়েছিলেন কি না? কবে তিনি এই সাক্ষ্য দিয়েছিলেন মুকুজ্জে মশাই প্রথমে তা মনে করতে পারেননি। তারপর বিপক্ষের উকিলের বারবার করা প্রশ্ন আর মুন্সিফ বাবুর ভ্রুকুটি মাখা দৃষ্টির সামনে হতভাগা রামতনুর মনে পড়ল যে তিনি সত্যি সেই সাক্ষ্য দিয়েছিলেন এবং এই গত জুলাই মাসেই এই কোর্টে তা দিয়ে গেছেন। তারপর কোর্টে কি ঘটেছিল, বিপক্ষের উকিল বিচারকের দিকে তাকিয়ে রামতনুকে নিয়ে কি বিদ্রূপ করেছিলেন, উকিল আমলায় ঠাসা মুন্সিফ বাবুর এজলাসে রামতনু হঠাৎ কিভাবে নাস্তানাবুদ হলেন, সেসব কথা আর বলার দরকার নেই। তবে মোটের ওপর বলা যায়, রামতনু মুকুজ্জে যখন বাড়ি ফিরলেন তখন তার শরীর ও মনের অবস্থা খুবই খারাপ।
কোথায় এই অবস্থায় তিনি ভেবেছিলেন হাত পা ধুয়ে শান্ত হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে আহুতি দিয়ে অশান্ত মনটাকে একটু শান্ত করবেন। তা না দেখে তিনি দেখছেন যে আহুতির জন্য আলাদা করে রাখা ঘিটুকু সবটাই নষ্ট হয়ে গেছে। এরপর প্রায় আধ ঘন্টা ধরে মুকুজ্জে বাড়ির অন্দরমহলে রীতিমতো ঝগড়া চলতে লাগলো। মুকুজ্জে মশাইয়ের পুত্রবধূ সুশীলা প্রথমে একটু অপ্রস্তুত হলেও পরে সামলে নিয়ে শ্বশুরকে এমন সব কড়া জবাব দিতে শুরু করলো যা 18 বছর বয়সী এক তরুণীর মুখে মানায় না। অন্যদিকে কোর্টে উকিলের কাছে অপমান এবং ঘরে এসে পুত্রবধূর কাছে অপদস্থ হয়ে ক্ষিপ্ত রামতনু মুকুজ্জে পুত্রবধূর পিতৃপক্ষ ও নিজের পিতৃপক্ষ তুলনামূলক সমালোচনা করতে গিয়ে এমন সব কঠিন ও গাল ভরা শব্দ ব্যবহার করতে লাগলেন যে বিদ্যাসাগর মহাশয়ের ডুবালের গল্পে উল্লেখিত বংশমর্যাদার বিদ্যা না জানা থাকলে সেসব বোঝা একেবারেই অসম্ভব। এমন সময় মুকুজ্জে মশাইয়ের ছেলে কিশোরী বাড়ি এলো। তার বয়স 25-26 হবে। বেশি পড়াশোনা না করায় সে চৌধুরীদের জমিদারির কাছারিতে 9 টাকা বেতনে মুহুরির চাকরি করত। কিশোরীলাল নিজের ঘরে ঢুকে দেখলো ঘরে আলো দেওয়া হয়নি। অন্ধকারী জামাকাপড় ছেড়ে সে বাইরে হাত পা ধুতে গেল। তারপর ঘরে ফিরে শুনল ঘুটঘুটে অন্ধকার ঘরে সুশীলা তার সামনের বাতাসকে উদ্দেশ্য করে বলছে যে এ সংসারে থেকে ঘর করা আমার সাধ্যের বাইরে। কাল সকালেই যেন গরুর গাড়ি ডেকে আমায় বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিশোরী সেই কথার বিশেষ কোনো জবাব না দিয়ে লণ্ঠন জ্বালিয়ে বাঁশের লাঠিটা ঘরের কোণ থেকে নিয়ে বেরিয়ে গেল। ওপাড়ায় রায়বাড়ির চণ্ডীমণ্ডপে গ্রামের নিম্নবিত্ত যুবকদের যাত্রার আখড়া ও রিহার্সাল চলত। সেখানে অনেকটা সময় কাটিয়ে অনেক রাতে বাড়ি ফেরা তার নিত্যদিনের কাজের মধ্যে ছিল। প্রতিবেশী হরি রায় তামাকের খরচ বাঁচাতে সকাল সন্ধ্যায় মুকুজ্জে মশাইয়ের চণ্ডীমণ্ডপে আসতেন। তাকে রামতনু জানালেন, বুঝলে হারদা, আমি খুব শিগগিরই কাশি চলে যাব। এ বয়সে কি আর। তারই সংসার ত্যাগ অবলম্বনের ইচ্ছার জন্য দায়ী একমাত্র তার পুত্রবধূ সুশীলা। সুশীলা সকাল হোক বা সন্ধ্যা একটা কিছু ঝামেলা না বাকিয়ে থাকতে পারে না। সে অত্যন্ত আনাড়ি, কোনো কাজই গুছিয়ে করতে পারে না, অথচ দোষ দেখাতে গেলেই খেপে যায়। তার জন্য রামতনু মুকুজ্জের বাড়িতে কাক চিল বসার উপায় নেই। শ্বশুর শাশুড়িকে সে হঠাৎ এঁটে উঠতে পারে না ঠিকই, কিন্তু এই জন্য তার চেষ্টার কোনো ত্রুটি দেখা যায় না। অনেক রাতে কিশোরী বাড়ি ফিরে দেখল তার ঘরে খাবার ঢাকা আছে এবং স্ত্রী ঘুমাচ্ছে। খাবারের ঢাকা খুলে খাওয়া শেষ করে সে শুতে গিয়ে দেখল স্ত্রী ঘুম জড়ানো চোখে বিছানার উপর উঠে বসেছে। স্বামীকে দেখে একটু অপ্রস্তুত স্বরে বলল, কখন এলে? তা আমায় একটু ডাকলে না কেন? আর ডেকে কি হবে? আমার কি হাত পা নেই নাকি? নিতে জানি না ভাবছো? নিতে জানো তো জানো, কাল থেকে আমার এখানে আর বনি বনা হবে না। এ যেন হয়েছে শত্রুপুরীর মধ্যে বাস। বাড়ির শুদ্ধ লোক আমার পেছনে এমন করে কেন লেগেছে আমি শুনতে চাই। না হয় বরং। কান্নায় ফুলে সে বালিশের উপর মুখ গুঁজল। কিশোরী দেখল স্ত্রী মাঝরাতের সময়ে গায়ে পড়ে ঝগড়া করে একটা বিরাট কাণ্ড বাঁধিয়ে তোলে বুঝি। এভাবে আর সংসার করা চলে না। ভাত ঢাকা ছিল, খুলে নিয়ে খেয়েছে, এতেও যদি স্ত্রী চটে যায় তাহলে আর পারা যায় না। কিছু না, ও একটা ছল। ওই সামান্য অজুহাত ধরে এখনই সে একটা রাম রাবণের যুদ্ধ বাঁধিয়ে তুলবে। কিশোরী বলল, এই এই যা খুশি কাল করো, এখন একটু ঘুমোতে দাও তো। ঘুমাচ্ছিলে বলেই আর ডাকিনি, এই তো অপরাধ তাই তো? তা বেশ, কাল থেকে ওঠাবো, চুলের মুঠি ধরে ওঠাবো। সুশীলা কথাও বলল না, মুখও তুলল না, বালিশে মুখ গুঁজে পড়ে রইল। পরদিন সকালে উঠে রামতনু মুকুজ্জে শুনলেন চৌধুরীরা খবর পাঠিয়েছে কয়েকটা নতুন সাক্ষীকে তালিম দিতে হবে। যাওয়ার সময় তিনি বললেন, বৌমা,
একটু সকাল সকাল ভাত দিও কেমন? আজ আবার একটু কোর্টে যেতে হবে। বেলা 9টার সময় ফিরে এসে দেখলেন সুশীলা স্নান করে এসে রোদে কাপড় মেলছে। গিন্নি মোক্ষদা সুন্দরী রান্নাঘরে বসে রাঁধছেন। স্বামীকে দেখেই মোক্ষদা চৌকিদারের হাঁক দেওয়ার মতো সুরে বলতে লাগলেন, সেই সকাল থেকে ঘুরপাক দিয়ে দিয়ে বেড়াচ্ছে। বলছি ও বৌমা, দুটো ভাত চড়িয়ে দাও, ওগো যাহা দুটো কিছু রাঁধো, হাতে পায়ে ধরতে কেবল বাকি রেখেছি। কার কথা কে শোনে? এই বেলা দুপুরের সময় মহারানী এখন চান দান করে সেজে গুজে এলেন। সুশীলা বারান্দা থেকেই সমান গলায় উত্তর দিল, মাইনে করা দাসী তো নই বাপু, আমি যখন পারবো রান্না চড়াবো। সকাল থেকে বসে আছি নাকি? এত খাটুনি সেরে আবার 8টার মধ্যে ভাত দেব? মানুষের আর শরীর তো নয়। উফ, যার চলবে না সে নিজে গিয়ে রেঁধে নিক। এ কথার উত্তরে মোক্ষদা খুন্তি হাতে রান্নাঘরের দাওয়ায় এসে নটরাজ শিবের তাণ্ডব নাচের একটা আধুনিক সংস্করণ শুরু করতে যাচ্ছিলেন। একটি ঘটনায় তা বন্ধ হয়ে গেল। দেখলি ভাসুরে তুললি না হা, তোর ভাইয়ের ভাত খাবো না, তুই তারা চড়িব না হা, তুই বিচারা তার একটা 10-12 বছরের ছেলে, গায়ের রং খুব কালো, ম্যালেরিয়ায় শরীর শীর্ণ এবং জীর্ণ, পরনে অত্যন্ত ময়লা একটা গামছা। শীতের দিনেও তার গায়ে কিছুই নেই। হাতে ছোট একটা বাখারির ছড়ি নিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। ছেলেটি পাশের গ্রামের আতর আলী ঘরামির ছেলে। গত বছর তার বাপ মারা গেছে। দুটি ছোট ছোট বোন আর মা ছাড়া তার কেউ নেই। অবস্থা খুবই খারাপ, সব দিন খাবার জোটে না। ছেলেটি পিঠে ছড়ি বাজিয়ে হাপু গান গেয়ে মা ও বোন দুটিকে প্রতিপালন করে। সেই গ্রামের প্রায় সব বাড়িতে আসতো, কিন্তু মুকুজ্জে বাড়িতে কখনো আসেনি। তার একটা কারণ এই যে দানশীলতার জন্য রামধনু মুকুজ্জে গ্রামের মধ্যে মোটেও পরিচিত ছিলেন না। ছেলেটি উঠোনে দাঁড়িয়ে বগল বাজিয়ে নানা রকম সুর করে চিৎকার করে হাপু গান গাইতে লাগলো। সেই সঙ্গে পিঠে জোরে জোরে লাঠির বাড়ি মারতে লাগলো। গেলাম। হ্যাঁ হ্যাঁ, দেখলি ভাসুরে তুললি না হা, তোর ভাইয়ের ভাত খাবো না, তুই তারা চড়িব না হা, তুই বিচারা পারবো না। যখন আমার রান্ধে ভালো তুলিয়ে বেগুনে, আরে ফুক দিতে মুখ পুড়িয়ে গেল পিছিয়ে রাগুনে, আরে উল্লুক মুল্লুক শালুক সি ভাই বড় শালুক কেড়ে ফুলে, আরে এমন ভাবে দিকে দিয়েছেন ভাঙে টাইমছে চলে। তিনজন নেহাত গোবেচারী সাক্ষীকে তালিম দিতে অনেক ধরাধরি করে রামধনুর মেজাজ ভালো ছিল না। তিনি ফিরে তাকে মুখ খিচিয়ে বললেন, থাক থাক, ওসব রাখ, এখন ওসব দেখার সময় নেই। যা যা যা, অন্য বাড়ি গিয়ে দেখা গেছে, যা। সুশীলা কাপড় মেলতে মেলতে অবাক হয়ে হাপু গান গাওয়া দেখছিল। ছেলেটি সংকুচিত হয়ে বাইরে বেরিয়ে যেতেই সে তাড়াতাড়ি বাইরের বারান্দায় গিয়ে তাকে ডেকে বলল, এই শোন, তোর বাড়ি কোথায় রে? হরিশপুর মা ঠাকুরন। ও, তোর বাড়িতে আর কে আছে? মা ঠাকুরন, বাপ তো গেছে গত বছরই, আমাদের আর কেউই নেই। আমি বড়, দুটো ছোট বোন আছে। তাই বুঝি তুই হাপু গান গাস? হ্যাঁ রে, এতে চলে? রামতনুর ধমক খেয়ে ছেলে মানুষটা অত্যন্ত দমে গিয়েছিল। সুশীলার কথার ভেতরে সহানুভূতির সুর চিনে নিয়ে হঠাৎ তার কান্না এলো। চোখের জল ঝরঝর করে পড়তেই ম্যালেরিয়ায় রোগা হাতটি তুলে চোখ মুছে বলল, না মা ঠাকুরন, চলে না। এসব তো লোকে আর দেখতে চায় না। আমি যদি ভালো গান গাইতে পারতাম তবে হয়তো যাত্রার দলে যেতাম। বড় কষ্ট আমাদের সংসারের, তার উপর এই শীতে। মা ঠাকুরন, তুই দাঁড়া, আমি আসছি। ঘরের মধ্যে ঢুকে কান্নার বেগ অতি কষ্টে সামলে নিয়ে তাকিয়ে দেখলো আলনায় একখানা নতুন মোটা বিছানার চাদর ঝুলছে। হাতের কাছে সেটা পেয়ে টেনে নিল সে। তারপর জানলা দিয়ে বাড়ির ভেতরটা দেখে নিয়ে চাদরখানা তাড়াতাড়ি ছেলেটির হাতে দিয়ে চুপি চুপি বলল, এইখানে নিয়ে যা, এতে বেশ শীত কাটবে। কাটবে না?
খুব মোটা আছে, শিগগিরই যা, লুকিয়ে নিয়ে যাস, কেউ যেন না দেখে। ছেলেটা চাদর হাতে হতবুদ্ধি হয়ে ইতস্তত করছে দেখে সুশীলা বলল, ওরে এখনই কেউ এসে পড়বে, শিগগির যা তুই। ছেলেটাকে বিদায় দিয়ে সুশীলা ভেতর বাড়িতে ঢুকে দেখল শ্বশুর আহার করতে বসেছেন। ছেলেটার দুঃখে সুশীলার মন খুব নরম হয়ে গিয়েছিল। সে গিয়ে রান্নাঘরে ঢুকে কাজে মন দিল। শ্বশুরকে জিজ্ঞেস করলো, আপনাকে কিছু দেবো বাবা? তোমাকে আর কিছু দিতে হবে না, যে মিষ্টি বচন দিয়েছ তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছে। নাও, এখন পারো তো এদিকে এসো, একবার হাঁড়িটা দেখো, নয়তো বলো নিজে খেটে মরি। রামতনু কোনো কথা বললেন না, আপন মনে খেয়ে উঠে চলে গেলেন। এইসব ব্যাপারেই সুশীলা অত্যন্ত চটে যেত। রামতনু পুত্রবধূর কাছে কোনো জিনিস চেয়ে খেলে তার রাগ গলে জল হয়ে যেত, কিন্তু লোকে তাকে জব্দ করছে বা অপমান করার ফন্দি খুঁজছে ভাবলে তার আর জ্ঞান থাকতো না। সেও কোমর বেঁধে লড়াইয়ে নেমে পড়ত, সেই বা ছাড়বে কেন? মাস দুই পরের কথা, ফাল্গুন মাসের মাঝামাঝি, বেশ গরম পড়েছে। কিশোরী অনেক রাতে বাড়ি ফিরেছে। বাড়িতে যে যার ঘরে ঘুমোচ্ছে। সে নিজের ঘরে ঢুকে দেখল সুশীলা ঘরের মেঝের ওপর বসে একখানা চিঠি লিখছে। কিশোরী সুশীলাকে জিজ্ঞেস করল, কাকে চিঠি লেখা হচ্ছে শুনি? সুশীলা চিঠির কাগজটা তাড়াতাড়ি আঁচল দিয়ে চেপে ধরে স্বামীর দিকে ফিরে একটু দুষ্টুমি ভরা হাসি হাসল, বলল, বলবো কেন? থাক, বলতে হবে না, বাদ দাও, রাত কম হয়নি, আবার কাল থেকেই খাটুনি শুরু হবে। সুশীলা ভেবেছিল স্বামী এসে সে কি লিখছে তা দেখার জন্য জোরাজোরি করবে। আসলে সে কাউকে চিঠি লিখছিল না, স্বামীকে কথা বলানোর জন্য এটা তার পুরনো কৌশল মাত্র। অনেক দিন থেকে সে স্বামীর মুখে দুটো ভালো কথা শোনেনি। তার নারী হৃদয় এর জন্য তৃষ্ণার্ত হয়েছিল, আর সেজন্যই সে ঘুমে ঢুলতে ঢুলতেও এই সামান্য ফাঁদটি পেতে বসেছিল। কিন্তু কিশোরী ফাঁদে পা দেওয়া তো দূরের কথা, সেদিকে ঘেঁষলও না দেখে সুশীলা প্রথমে খুব দমে গেল। কাগজ কলম তুলে রেখে সে স্বামীর ভাত বেড়ে দিল। একরকম চুপচাপ খাওয়া দাওয়া শেষ করে কিশোরী গিয়ে বিছানায় আশ্রয় নেওয়ার পর সুশীলা নিজের খাওয়া শেষ করে শুতে গিয়ে দেখল কিশোরী ঘুমায়নি, গরমে এপাশ ওপাশ করছে। আশায় বুক বেঁধে সে তার দ্বিতীয় ভাতটি পাতল। আচ্ছা, একটা গল্প বলো না, অনেক দিন তো বলনি, বলবে লক্ষ্মীটি? বিয়ের পর প্রথম প্রথম কিশোরী তার কিশোরী স্ত্রীর কাছে বটতলার আরব্য উপন্যাস থেকে নানান গল্প বলতো। রাতের পর রাত তখন এসব গল্প শুনে সুশীলা মুগ্ধ হয়ে যেত। জনহীন দেশের মধ্যে, যেখানে শুধু জিন পরীদের জগৎ, খেজুর বনের মধ্যে ঠান্ডা জলের ফোয়ারা থেকে মণিমুক্ত ছিটকে পড়ছে। পথহীন ভয়ঙ্কর মরুপ্রান্তের মৃত্যু যেখানে শিকারের খোঁজে ওত পেতে বসে আছে, সমুদ্রের ঝড়, তরুণ শাহজাদাদের দৈত্য সংকুল অরণ্যের মাঝখান দিয়ে নির্ভীক শিকার যাত্রা, এসব শুনতে শুনতে তার গা শিউরে উঠত। ঘুম ভাঙলে ঘরের মাঝখানে মাঝরাতের অন্ধকারে কিম্ভূত জিনের ভিড় জমেছে মনে করে ভয়ে সে স্বামীকে জড়িয়ে ধরত। প্রাচীন যুগের তরুণ শাহজাদাদের কল্পনা করতে গিয়ে অজান্তেই সে স্বামীকে রাজপোশাক পরিয়ে দূর দেশে বিপদের মুখে পাঠিয়ে দিত। শাহজাদাদের দুঃখে নিজের স্বামীর প্রতি সহানুভূতিতেই তার চোখ জলে ভরে যেত। এইরকম গল্প শুনতে শুনতে অদৃশ্য নায়ক নায়িকাদের গুণগুলো গল্পকারের ওপর আরোপ করেই সে স্বামীকে প্রথম ভালোবাসে। সে আজ 5-6 বছর আগের কথা, কিন্তু সুশীলার এখনো সেই ঘোর কাটেনি। কিশোরী স্ত্রীর কথা উড়িয়ে দিল, এখন গল্প বলবো, সারাদিন খেটে খুটে এলাম, এখন মাঝরাতে বক বক করি আর কি, তোমার আর কি? হ্যাঁ,
বাড়িতে বসে বসে এসব মানায় ভালো। আমার জায়গায় থাকলে বুঝতে পারতে। তা হোক, একটা বলো, রাত তো এখন বেশি নয়। না না, বেশি নয় তো। তোমার তো রাত কম বেশির জ্ঞান থাকে না। এই, চুপচাপ এখন শুয়ে পড়ো, ঠিক আছে? বলো না একটা, ছোট দেখেই না হয় বলো। এত করে বলছি, একটা কথা রাখতে পারো না? উফ, মানে বড় জ্বালা হলো। রাতেও একটু ঘুমানোর জো নেই। সারাদিন তো গলাবাজিতে বাড়িটা সরগরম করে রাখো, রাত্রেও একটু শান্তি দেবে না বলো? হ্যাঁ, বেশ করি গলাবাজি করি, তাতে অসুবিধা হয় আমাকে পাঠিয়ে দাও না এখান থেকে। রাত দুপুর করলো কে? নিজে আসবেন মাঝরাতে আড্ডা দিয়ে। কে এত রাত অব্দি ভাত নিয়ে বসে থাকবে শুনি? নিজেরই তো শরীর, পরের তো আর শরীর নয়। খেটে খুটে এসে একেবারে রাজা করেছেন আর কি। নিজের নিজের খাটুনিটাই কেবল। কিশোরী ঘুমাবার চেষ্টা করছিল। স্ত্রীর একে একে চড়া সুরে তার ধৈর্যচ্যুতি ঘটল। উঠে বসে প্রথমে সে স্ত্রীর পিঠে সজোরে কয়েকটা পাখার বাঁট বসালো। তারপর তার চুলের মুঠি ধরে বিছানা থেকে নামিয়ে ধাক্কা মেরে ঘরের বাইরে বের করে দিল। বলল, এই 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 হারামজাদি, বেরো এখান থেকে, ঘর থেকে বেরো এখান থেকে। শালার আপদ, দূর হ। মাঝরাতেও একটু শান্তি দেবে না। যা, বেরো এখান থেকে, যেখানে খুশি যা, মর্গে যা তুই। ঘরের আলোর কাছে এসে কিশোরী দেখল স্ত্রী দুই হাতের নখ দিয়ে আছড়ে তার হাতের আঙুলগুলোতে রক্তপাত ঘটিয়ে দিয়েছে। ইরানি শাহজাদাদের উদাহরণ না থাকলেও কিশোরী মাঝে মাঝে দস্যি স্ত্রীর প্রতি এই রকম ওষুধগুলো প্রয়োগ করত। শেষ রাতে একাদশীর জ্যোৎস্নায় চারিদিক যখন ফুলের পাপড়ির মতো সাদা, শেষ রাতের বাতাস লেবু ফুলের গন্ধে আর পাপিয়ার গানে মাখামাখি, সুশীলা তখন ঘরের দরজার বাইরে আঁচল পেতে অকাতরে ঘুমাচ্ছিল। সকাল হলে যে যার কাজে মন দিল। মোক্ষদা বললেন, বৌমা, ও বৌমা, আজ চৌধুরীরা শিবতলায় পুজো দিতে যাবে, আমাদেরও যেতে বলেছে, সকাল সকাল সেরে নাও। এই চৌধুরীটি ছিলেন আসলে রামতনু মুখুজ্জের প্রতিপালক। এরাই গ্রামের জমিদার। এরাই জমি জমা সংক্রান্ত মামলার তদারকি ও সাহায্য করে রামতনুর অন্ন সংস্থান করতেন। বেলা 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ভালো কাপড় পরে সবাই নৌকায় উঠল। 2 ঘন্টার পথ। চৌধুরী বাড়িতে কলকাতা থেকে একটি বউ এসেছিল। তার স্বামী বড় লোকের ছেলে, MA পাশ করে বছর 2 হলো ডেপুটিগিরি চাকরি পেয়েছে। বউটি কলকাতার মেয়ে। চৌধুরীদের সঙ্গে তার স্বামীর কিরকম সম্পর্ক আছে সেজন্য চৌধুরী গৃহিণীরা স্বপণ্ডীকরণের সময় তাকে আনিয়েছিলেন। এর আগে সে কখনো পাড়াগাঁয়ে আসেনি। নৌকায় খানিকক্ষণ বসে থাকার পর বউটি দেখল নীলাম্বরী কাপড় পরা তারই সমবয়সী আর একটি বউ নৌকায় উঠল। নৌকা ছেড়ে দিল। নৌকায় সমবয়সী সঙ্গিনী পেয়ে কলকাতার বউটি খুব সন্তুষ্ট হলো। ও প্রথমে আলাপ করতে বাধা বাধা ঠেকতে লাগলো। সঙ্গিনীর কাপড় চোপড় পরার অগোছালো ধরন দেখে বউটি বুঝেছিল তার সঙ্গিনী নিতান্ত পাড়াগাঁয়ের মেয়ে, অবস্থাও খুব ভালো নয়। নৌকার ওধারে চৌধুরী গৃহিণী মোক্ষদার সঙ্গে সাবিত্রীব্রত উদযাপনের কি আয়োজন করেছেন তারই বিস্তারিত বড় মানুষই ফর্দ আবৃত্তি করছিলেন। নৌকায় কোনো পরিচিত মেয়েও নেই, কাজেই বউটি অনেকক্ষণ চুপ করে বসে রইল। বউটি লেখাপড়া জানত এবং দেশ বিদেশের খবরাখবরও কিছু কিছু রাখত। চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড় মানুষই চালের কথাবার্তায় সে বড় বিরক্তি হয়ে উঠত। খানিকক্ষণ বসে থাকার পর সে লক্ষ্য করল তার সঙ্গিনী ঘোমটার ভেতর থেকে কালো কালো ডাগর চোখে তার দিকে কৌতুকের সঙ্গে তাকাচ্ছে। বউটির হাসি পেল, জিজ্ঞাসা করল, তোমার নাম কি ভাই? শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী। সুশীলার রকম সকম দেখে বউটির খুব মজা হলো। সে বলল, অত ঘুমটা কিসের ভাই? তুমি আর আমি ছাড়া তোমার কি ওদিকে নেই? নাও এসো, ঘুমটাটা একটু খোলো,
একটু গল্প করি। এই কথা বলে বউটি নিজেই সুশীলার ঘুমটা খুলে দিল। সুশীলার সুন্দর মুখ দেখে সে যেন মুগ্ধ হয়ে গেল। রং যদিও ততটা ফর্সা নয়, কিন্তু কালোর উপরেও অত শ্রী সে কখনো দেখেনি। নদীর ধারের সরস সতেজ মসৃণ শ্যাম কলমি লতার মতোই একটা সবুজ লাবণ্য যেন সারা মুখখানায় মাখানো। মুখখানি দেখেই সেই অলংকারহীন পাড়া গায়ের মেয়েটিকে ভালোবেসে ফেলল। জিজ্ঞাসা করল, উনি বসে আছেন কে ভাই? শাশুড়ি? হ্যাঁ। আচ্ছা, এসো আর একটু সরে এসো ভাই, দুজনে গল্প করি আর দেখতে দেখতে যাই। তোমার তোমার বাপের বাড়ি কোথায় ভাই? সে হলো সিমলে। কোন সিমলে? কলকাতা সিমলে? কলকাতায় সিমলে আছে নাকি? সে কথা তো সুশীলা কোনোদিন শোনেনি। সে বলল, আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূর নয় গো, 5-6 ক্রোশ পথ, গরুর গাড়ি করে যেতে হয়। নদীর ধারে জব ক্ষেত, সর্ষে ক্ষেত, বুনো গাছপালা দেখে বউটি খুব খুশি হলো। এসব সে আগে খুব একটা দেখেনি। আঙুল দিয়ে একটা মাছরাঙা পাখির দিকে দেখিয়ে বলল, বাহ, বড় সুন্দর তো। ওটা কি পাখি ভাই? ও মা, ওটা তো মাছরাঙা পাখি, তুমি দেখোনি কখনো? ভাই, আমি কলকাতার বাইরে পা দিইনি। খুব ছোটবেলায় একবার বাবার সঙ্গে চন্দননগরের ওই বাগান বাড়িতে যাওয়ার কথা মনে আছে। তারপর এই আসছি। তুমি আমায় একটু ঘুরিয়ে দেখাও। আচ্ছা, ওটা কিসের ক্ষেত ভাই? সুশীলা দেখল তার সঙ্গিনী আঙুল দিয়ে নদীর ধারের একটা মৌরি ক্ষেত দেখাচ্ছে। প্রথমটায় সঙ্গিনীর চোখ ধাঁধানো রূপ, আগে না দেখা দামি সিল্কের শাড়ি, ব্লাউজ আর ঝকঝকে নেকলেসের বাহার দেখে সুশীলা যে ভয় পাচ্ছিল, তার সরলতা দেখে সেই ভয় কেটে গেল। বরং সঙ্গিনীর ওপর তার একটু মায়াই হলো। কলকাতায় মাছরাঙা পাখি বা মৌরি ক্ষেতের মতোই সামান্য জিনিসগুলোও কি নেই? সুশীলা হেসে বলল, তুমি ফুলের গন্ধ দেখে বুঝতে পারছো না ভাই? ওটা তো মৌরির ক্ষেত। কেন, আমাদের বাপের বাড়ির গ্রামে তো কত মৌরির ক্ষেত আছে। মৌরির শাক কখনো খাওনি? কেন, কলকাতায় বুঝি নেই? কলকাতার বউটি বুঝিয়ে দিল যে সে কলকাতার অতীতের খবর রাখে না। বর্তমান অবস্থায় যেখানে মৌরি ক্ষেত থাকা সম্ভব নয়, তবে ভবিষ্যতে কি হবে বলা যায় না। ঘণ্টাখানেক পর নৌকা যখন শিবতলার ঘাটে পৌঁছালো, ততক্ষণে তাদের দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠ আলাপ হয়ে গেছে। সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনে সুশীলার মনে একটা গোপন কষ্ট জেগে উঠল। সে সেটা বারবার চেপে রাখার চেষ্টা করে, তবু কেন যেন সুযোগ পেলেই তার মাথা জাড়া দিয়ে ওঠে। বিয়ের পর প্রথম দিকে তার স্বামীও তাকে কত আদর করতেন। রাতে ঘুমোতে না দিয়ে নানা গল্পে ভুলিয়ে জাগিয়ে রাখতেন। সুশীলা পান খেতে চাইতো না বলে কত সাধ্য সাধনা করে মুখে পান তুলে দিতেন। সেই স্বামী তার এমন কেন হয়ে গেলেন? তার বুকের ভেতরটা হু হু করে উঠল। দুজনে কিছুক্ষণ গাছের ছায়ায় নদীর ধারে এদিক ওদিক বেড়ালো। চারিদিক কি সুন্দর দেখাচ্ছে। নীল আকাশ সবুজ মাঠের ওপর যেন উপুর হয়ে আছে, আর চরের ওপর পানকৌড়ির ঝাঁক বসে বসে কেমন ঝিমোচ্ছে। কলকাতার বউটি বলল, তাই এসো ভাই, আমরা একটা পাতানো সম্পর্ক করি, কেমন? খুব ভালো ভাই, কি পাতাবে বলো? এক কাজ করো, আসার পথে নদীর ধারে যে মৌরি ফুল দেখে এলাম না, এসো আমরা দুজন মৌরি ফুল পাতাই, কেমন? সুশীলা সানন্দে এই প্রস্তাবে রাজি হলো। নদী থেকে কোষ ভরে জল তুলে তারা মৌরি ফুল পাতালো। এমন সময় মোক্ষদা ডাকলেন, বৌমারা এদিকে এসো। তারা গিয়ে দেখল গাছের তলায় অনেক লোক। সেদিন পূজা দিতে অনেকেই এসেছিল। প্রকাণ্ড বটগাছ, তার নিচে ভাঙা ইটের মন্দির। গাছতলা থেকে একটু দূরে এক বুড়ি নানা ঔষধ বিক্রি করছে। সুশীলা
ও তার সঙ্গিনী সেখানে গিয়ে জানতে পারল যে রোগ সারানো থেকে শুরু করে সন্তান হওয়া সব রকমের ওষুধই আছে, এমনকি গরু হারিয়ে গেলে খুঁজে বার করার ওষুধ পর্যন্ত। মেয়েরা সেখানে ভিড় করে ওষুধ কিনছে। সুশীলার সঙ্গিনী হেসে তার হাত ধরে মন্দিরের দিকে টেনে নিয়ে চলল, বলল, চলো মৌরি ফুল, দেখে আসি কেমন পুজো হচ্ছে। খানিকক্ষণ মন্দিরে দাঁড়িয়ে সুশীলা একটা বাহানা করে সেখান থেকে বেরিয়ে এসে সেই ওষুধ বিক্রেতা বুড়ির কাছে দাঁড়ালো। সেখানে তখন কেউ ছিল না। বুড়ি বলল, কে চাই? লজ্জায় সুশীলার মুখ লাল হয়ে উঠল। বুড়ি বলল, আর বলতে হবে না মা ঠাকুরন, তোমার তো এখনো সন্তান হওয়ার বয়স পার হয়নি। ও বয়সে অনেকেরই। না না, তা নয়। এবারে বুঝলো মা ঠাকুরন। তা যদি হয় তোমার স্বামীর বাইরের দিকে টান আছে, এই নাও একটা ওষুধ দিয়ে নিয়ে যাও, 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ওরকম কত হয় মা ঠাকুরন? বুড়ি একটা শিকড় তুলে বলল, এই নাও, বেটে খাইয়ে দিও, যেন কেউ জানতে না পারে। জানাজানি হলে কিন্তু আর ফল পাবে না। 8 আনা লাগবে। স্বামীর বাইরের দিকে টান আছে এ কথা শুনে সুশীলা খুব দমে গেল। তার আঁচলে একটা আধুলি বাঁধা ছিল। আজকের দিনে টুকটাক জিনিস কেনার জন্য সে এটা বাড়ি থেকে শাশুড়ির নজর এড়িয়ে লুকিয়ে এনেছিল। বাড়ি থেকে বের হওয়া তো তেমন ঘটে না, তাই এটা ছিল তার কাছে একটা উৎসবের দিন। আধুলিটি লুকিয়ে আনার কারণ হলো মোক্ষদা ঠাকুরন জানতে পারলে ওটা এতক্ষণ তার আঁচলে থাকতো না। সুশীলা আঁচল থেকে আধুলিটি খুলে বুড়িকে দিল এবং খাওয়ানোর নিয়ম জেনে নিয়ে শিকড়টি কাপড়ের আড়ালে গোপনে বেঁধে নিল। পূজা দেওয়া শেষ হলো। সবাই আবার এসে নৌকায় উঠল। গ্রামের ঘাটের কাছাকাছি পৌঁছালে সুশীলা বলল, আচ্ছা ভাই, তুমি এখন দিন কয়েক আছো তো? না ভাই, আমি কাল পরশু চলে যাব। তবে তোমাকে ভুলবো না মৌরি ফুল। তোমার মুখখানি আমার সব সময় মনে থাকবে ভাই। চিঠিপত্র দেবে তো? এবার পাড়াগাঁয়ে এসে তোমাকে খুঁজে পেলাম, তোমাকে কখনো ভুলবো না। সুশীলার চোখে জল এলো। এত মিষ্টি কথা তাকে কে বলে? সে তো কেবল শুনে আসছে যে সে দুষ্টু, একগুঁয়ে আর ঝগড়ুটে। সুশীলার হাতে একটি সোনার আংটি ছিল। ওটা তার মায়ের দেওয়া। বিয়ের পর প্রথমবার মা তার হাতে এটি পরিয়ে দিয়েছিলেন। সেটি হাত থেকে খুলে সে সঙ্গিনীর হাতে ধরে বলল, কই দেখি ভাই তোমার আঙুল। তুমি হলে মৌরি ফুল, তোমাকে খাওয়ানোর কথা, কাপড় দেওয়ার কথা। এই আংটিটা আমার মায়ের দেওয়া, তোমায় দিলাম। তবু এটা দেখে তুমি এই গরিব মৌরি ফুলকে ভুলে যেও না। সুশীলা আংটিটা সঙ্গিনীর হাতে পরিয়ে দিতে গেল। বউটি চট করে হাত সরিয়ে নিয়ে বলল, দূর পাগল, না ভাই, এটা রাখো। তোমার মায়ের দেওয়া আংটি, এ আমায় কেন দিতে যাবে? না ভাই। তা হোক ভাই, দেখি, মায়ের দেওয়া বলেই তো। দূর, না ভাই, ওসব রাখো। তার চেয়ে বরং। সুশীলা খুব হতাশ হলো। তার মুখটা অন্ধকার হয়ে গেল। সে চুপ করে বসে রইল। গ্রামের ঘাটে নৌকা ভিড়ল। বউটি সুশীলার হাত ধরে বলল, পায়ে পড়ি ভাই মৌরি ফুল, রাগ করো না। আচ্ছা, তুমি কেন শুধু শুধু তোমার মায়ের দেওয়া আংটি আমায় দিতে যাবে? আচ্ছা, তুমি যদি দিতেই চাও, হ্যাঁ, এই পুজোর সময় আসবো, তখন অন্য কিছু বরং দিও। একদিন না হয় খাইও আমায়। আংটি কেন দেবে ভাই? আর আমায় ভুলবে না তো? তোমায় ভুলবো না মৌরি ফুল, কখনো না।
তুমি কোন জন্মে যে আমার সহোদর বোন ছিলে ভাই। কেমন সুন্দর কথাটি, মৌরি ফুল মৌরি ফুল মৌরি ফুল, তুমি যে হলে আমার নদীর ধারের মৌরি ফুল, তোমায় কি ভুলতে পারি? কথা না শেষ করেই সে দু হাতে সঙ্গিনীর গলা জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে তার কালো চোখ দুটো জলে ভরে এলো। কলকাতার বউটি এই অদ্ভুত স্বভাবের সঙ্গিনীর অপ্রত্যাশিত সুন্দর মুখখানা বারবার পরম স্নেহে চুম্বন করল। তারপর দুজনেই চোখের জলে ঝাপসা দৃষ্টি নিয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিল। দিন কয়েক কেটে গেল। কিশোরী বাড়িতে নেই, কোনো একটা কাজে অন্য গ্রামে গেছে। ফিরতে দু একদিন দেরি হবে। মোক্ষদা সকালে উঠে জমিদার গিন্নির আমন্ত্রণে তার সাবিত্রী ব্রত উদযাপনের আয়োজনে সাহায্য করতে চৌধুরী বাড়ি চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, বৌমা, আমার ফেরার কোনো ঠিক নেই, রান্না বান্না করে রেখো, আমি আজ আর কিছু দেখতে পারবো না। চৌধুরী বাড়ির কাজ কখন শেষ হবে বলা যায় না। এ কথা না বললেও চলতো, কারণ ভোরবেলা উঠে বাসন মাজা, জল তোলা থেকে শুরু করে এই সংসারের সমস্ত কাজের ভারী ছিল সুশীলার ওপরে। কিশোরীর বিয়ের পর এই সংসারে কোনো দিন ঝি চাকর ঢোকেনি, যদিও আগে বাড়িতে সবসময় একজন করে ঝি থাকতো। সুশীলার খাটুনিতে কোনো ক্লান্তি ছিল না, খাটার ক্ষমতাও ছিল যথেষ্ট। যখন মেজাজ ভালো থাকতো তখন সারা দিন নীরবে ভূতের মতো খেটেও সে বিরক্ত হতো না। শাশুড়ি চলে যাওয়ার পর অন্যান্য কাজকর্ম সেরে সুশীলা রান্নাঘরে গিয়ে দেখল এক টুকরো কাঠও নেই। কাঠ অনেকদিন আগেই পুড়িয়ে গেছে। এই কথা সুশীলা বারবার শ্বশুরকে জানিয়েছে। রামতনু মাঝে মাঝে মজুর ডেকে কাঠ কাটিয়ে নিতেন, কিন্তু এবার অনেক দিন হলো তিনি আর এদিকে নজর দেননি। কিশোরীর দোষ নেই, কারণ সে খুব একটা বাড়িতে থাকতো না, সংসারের খবরও তেমন রাখতো না। আসল কথা হলো, রান্নাঘরের পেছনে খিড়কির বাইরে অনেক শুকনো বাঁশ ও ডালপালা পড়ে আছে। সুশীলা রান্না চাপানোর আগে বা রান্নার ফাঁকে প্রয়োজন মতো সেগুলো দা দিয়ে কেটে নিয়ে কাজ চালিয়ে নিত। রামতনু দেখলেন কাজ যখন চলেই যাচ্ছে তখন অনার্থক কাঠ কাটার লোক ডাকা কেন? আনলেই তো অনেক টাকা খরচ। পুত্রবধূ বকছে বকুক, কারণ বকাই তার স্বভাব। কাঠ নেই দেখে সুশীলা ভীষণ চটে গেল। এদিকে বাড়িতেও তেমন কেউ নেই যাকে বকে গায়ের ঝাল মেটাবে, তাই সে আপন মনেই চিৎকার করতে লাগলো, ধুর, পারবো না। রোজ রোজ এভাবে সংসার করার আমার দিয়ে হয়ে উঠবে না। আজ 2 মাস ধরে বলছি কাঠ নেই, কাঠ নেই। এদিকে রান্নার সময় ঠিক আছেন সব, আর একটু এদিক ওদিক হওয়ার জো নেই। কি দিয়ে রাঁধবে শুনি? হাত পা উনুনের মধ্যে দিয়ে রাঁধবে না কি? রোজ রোজ কাঠ কাটো, কেটে রাঁধো, এত সুখে আর কাজ নেই। থাকলো হাড়ি পড়ে, যখন যিনি আসবেন তখন করে নেবেন। রাধার কোনো আয়োজন সে করল না। কিছুক্ষণ বসে থেকে তার মনে হলো ততক্ষণ মশলাগুলো বেটে রাখা যাক। সে মাঝে মাঝে কাজের সুবিধার জন্য কয়েকদিনের মশলা একসঙ্গে বেটে রাখত। বেলা প্রায় 10টার সময় একটি অল্প বয়সী ফুটফুটে বউ, পরনে একটা পুরনো চেলির কাপড়, হাতে শুধু 2 গাছি শাখা, একটি বাটি হাতে রান্নাঘরের দরজার কাছে ভয়ে ভয়ে উঁকি মেরে বলল, দিদি আছো নাকি? সুশীলা মশলা বাড়তে বাড়তে মুখ তুলে তাকিয়ে বলল, আয় আয় ছোট বউ, আয় না, ঘরের মধ্যে ঠাকুরন নেই। এ কি দিদি, এত বেলা হলো এখনো রান্না চাপাওনি যে? রান্না চাপাবো? হাঁড়ি কুড়ি ভেঙে ফেলিনি এই কত। না দিদি, ওসব কিছু করো না, ভাত চাপিয়ে দাও লক্ষ্মীতি, নইলে জানো তো কিরকম লোক সব। দেবো, দেখবে আজ সবাই কিরকম মজা। রোজ রোজ কাঠ কাটবো আর ভাত রাঁধবো। কাঠ নেই বুঝি? আচ্ছা, দাখানা দাও দিদি, আমি দিচ্ছি কেটে। তোর কি দায়রে, তুই দিতে যাবি? বস, ঠান্ডা হয়। যাদের গরজ আছে তারা নিজেরা বুঝুক গিয়ে। তোমার পায়ে পড়ি দিদি, দাও রান্নাটা চাপিয়ে, জানো তো ওরা। তুই বস দেখে ওখানে চুপ করে।
দেখিস এখন মজা। আজ 2 মাস ধরে বলছি কাঠ নেই, কথা কানে যায় না কারো। আজ মজা দেখাবো, দেখ। সুশীলার একগুঁয়েমিতে বউটি একটু ভয় পেল, কারণ মজা কোন পক্ষ দেখবে সে বিষয়ে তার যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু সাহস করে আর কিছু বলতে না পেরে সে চুপ করে রইল। এই বউটি রামতনু মুখুজ্জের জ্যাঠতুতো ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ। পাশেই এদের বাড়ি। রামলোচনের অবস্থা খুবই খারাপ। তার সত্ত্বেও তিনি বছর 2 আগে ছেলের বিয়ে দিয়েছেন। রামলোচনের স্ত্রী ছিল না, পুত্রবধূই গিন্নি। অভাবের সংসারে অল্প বয়সী বউটিকে সংসার চালাতে গিয়ে খুব কষ্ট পেতে হতো। সময়ে অসময়ে বাটি হাতে এ বাড়িতে এসে তেল নুন চেয়ে নিয়ে যেত। চাল না থাকলে আঁচলে করে চাল নিয়ে যেত, ধার হিসেবেই নিত। কখনো শোধ করতে পারত, কখনো পারত না। মোক্ষদা ঠাকুরনকে বউটি খুব ভয় পায়। তিনি থাকলে জিনিসপত্র দেনই না, দিলেও অনেকটা কটু কথা শোনানোর পর দেন। তবুও বউটিকে আসতে হয়। কি করবে? অভাব অভাব মানুষকে বারবার বাধ্য করে। সুশীলা তাকে মোক্ষদা ঠাকুরনের হাত থেকে বাঁচিয়ে গোপনে এটা ওটা যখন যা দরকার সাধ্যমতো সাহায্য করত। সামান্য 1 বাটি তেল নিয়ে গেলেও হুঁশিয়ার মোক্ষদা ঠাকুরন সেটা কখনো ভুলতেন না। গলা টিপে কড়ায় গন্ডায় তা আদায় করে ছাড়তেন। সুশীলা ছিল অগোছালো এবং অন্যমনস্ক ধরনের মানুষ। সে ধার দিয়ে অত মনেও রাখত না। তেল নুন ধার দিয়ে আদায় করার কোনো চেষ্টাও করত না। শোধ দিতে এলে অনেক সময় বলতো, ওরে তুই আবার দিতে এলি কেন ভাই ছোট বউ? ওর আবার কি নেব, যা ও তুই নিয়ে যাগে। সুশীলা আপন মনে কিছু বকে বউটির দিকে তাকিয়ে বলল, তারপর তোর রান্না বান্না? সেদিনকার সেই তেল নিয়ে গিয়েছিলাম দিদি, তা আমাদের এখনো আনা হয়নি। আজ রাঁধবার তেল নেই, একসাথে 2 দিনেরটা দিয়ে যাব, সেই জন্যে। আচ্ছা নিয়ে আয় দেখি বাটি, দেখি কি আছে। আমাদেরও বোধহয় তেল আনা হয়নি। পাত্রে যতটুকু তেল ছিল সুশীলা সবটুকু সেই দরিদ্র গৃহলক্ষ্মীর বাটিতে ঢেলে দিল। বউটি চলে যাওয়ার সময় মিনতি ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, লক্ষ্মী দিদি, দাও রান্না চাপিয়ে। তুই পালা দেখি, আমি ওদের মজা না দেখি আজ কিছুতেই ছাড়ছি না। বেলা 12টার সময় মোক্ষদা ঠাকুরন এসে দেখে শুনে হইচই বাঁধিয়ে দিলেন। সত্যি এত রাগ হওয়ারই কথা। একটু পরে রামতনু এলেন। তিনি ব্যাপারখানা দেখে দালানে গিয়ে আপন মনে তামাক টানতে শুরু করলেন। ঝগড়া ক্রমে খুব চড়ে উঠল। মোক্ষদা ঠাকুরন চিৎকার করে সুশীলার গোষ্ঠী উদ্ধার করতে লাগলেন। সুশীলাও যে খুব শান্তশিষ্ট এই কথা তার শত্রুরাও বলতে পারত না। কাজেই ব্যাপার যখন চরমে উঠেছে, এমন সময় কোথা থেকে কিশোরী এসে হাজির হলো। যদিও আজ তার ফেরার কথা ছিল না, তবু কাজ মিটে যাওয়ায় সে আর সেখানে অপেক্ষা করেনি। মোক্ষদা ছেলেকে পেয়ে হাঁক ডাক আরো বাড়িয়ে দিলেন। কিশোরী এত বেলায় বাড়িতে এসে এই অশান্তির মধ্যে পড়ে খুব চটে গেল। তার সমস্ত রাগ গিয়ে পড়ল স্ত্রীর ওপর। হাতের কাছে একখানা শুকনো চেলা কাঠ পড়েছিল, সেটাই নিয়ে লাফিয়ে সে রান্নাঘরের দাওয়ায় উঠল। সুশীলা তখন বসে বসে বাসন মাজছিল। স্বামীকে শুকনো কাঠ হাতে বীর দর্পে রান্নাঘরে লাফিয়ে উঠতে দেখে ভয়ে তার মুখ শুকিয়ে গেল। আত্মরক্ষার অন্য কোনো উপায় না দেখে হাত দুটো তুলে নিজের দেহটা আড়াল করার চেষ্টা করল। কিশোরী প্রথমে স্ত্রীর খোপা ধরে এক হ্যাচকা টান দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। তারপর তার পিঠে কয়েক ঘাত চেলা কাঠের বাড়ি মেরে তার গলা ধরে প্রথমে একটা ধাক্কা মারল রান্নাঘরের দাওয়ায়, আর সেখান থেকে এক ধাক্কায় একেবারে উঠোনে ফেলে দিল। ধাক্কায় সামাল না দিতে পেরে সুশীলা মুখ থুবড়ে উঠোনে পড়ে গেল। মার আরো চলতো, কিন্তু রামতনু তামাক খেতে খেতে ছেলের কাণ্ড দেখে এগিয়ে এলেন। পাশের বাড়ির বউটি তখন শ্বশুর ও স্বামীকে খাইয়ে সবে নিজে খেতে বসেছিল।
হঠাৎ এ বাড়িতে মারির শব্দ শুনে সে খাওয়া ফেলে সুশীলাদের খিড়কি দিয়ে ছুটে এসে উঁকি মেরে দেখল সুশীলা উঠোনে দাঁড়িয়ে আছে, সারা গায়ে ধুলো, বাসনপত্রের ওপর পড়ে যাওয়ায় কাপড়ে হলুদ ছাপ, মাথায় খোপা একেবারে খুলে গিয়ে কিছু চুল মুখের ওপর আর কিছু পিঠের ওপর পড়ে আছে। গাঙ্গুলি বাড়ি থেকে দুটো ছেলে ব্যাপার দেখতে ছুটে এসেছে। আরো দু একজন পাড়ার মেয়ে সামনের দরজা দিয়ে উঁকি মারছে। ওদিকে পাঁচিলের ওপর দিয়ে মুখ বাড়িয়ে তার নিজের শ্বশুর রামলোচন মজা দেখছেন। এই দেখছো বউটাকে কিভাবে মারছে, ওরে বাবারে কিশোরী কি নির্যাতন করছে। আরে নানা ঠিক করছে, জানিস তো বউটা ওই রকম। চারিদিকে কৌতূহলী সব মানুষের ভিড়ে সারা গায়ে হলুদের ছোপ আর ধুলিমাখা অবস্থায় আলু থালু চুলে অপদস্থ দিদিকে অসহায় ভাবে উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কিন্তু সে একেবারে অল্প বয়সী, তার উপর প্রচন্ড লাজুক। শ্বশুর ভাসুর আর এক উঠোনে লোকের সামনে দিয়ে বাড়ির ভেতর ঢুকতে না পেরে প্রথমটা সে খিড়কির বাইরে ছটফট করতে লাগলো। কিন্তু বাড়ির প্রৌঢ় গাঙ্গুলি মশাইও যখন হাতে হুঁকো নিয়ে রামতনু, বলি ব্যাপারটা কি বলতে বলতে বাড়ির উঠোনে এসে হাজির হলেন, তখন আর সে থাকতে না পেরে বাড়ির ভেতর ঢুকে পড়ল। সুশীলার হাত ধরে খিড়কির দরজা দিয়ে বাইরে নিয়ে গিয়েই হঠাৎ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল সে। তার পরের দিন দুপুরবেলা সুশীলা রান্নাঘরে রাঁধছিল। কিশোরী খেতে বসেছে। মোক্ষদা ঠাকুরন কোনো প্রয়োজনে রান্নাঘরে ঢুকে দেখলেন সুশীলা পেছন ফিরে ভাত বাড়তে বাড়তে স্বামীর ডালের বাটিতে কি যেন মিশিয়ে দিচ্ছে। পাশে একটা ছোট বাটি। মোক্ষদার কেমন যেন সন্দেহ হলো। তিনি জিজ্ঞাসা করলেন, বৌমা, তোমার বাটিতে কি কি মেশালে ডালের বাটিতে? সুশীলা পেছন ফিরেই শাশুড়িকে দেখে যেন কেমন হয়ে গেল। তার চোখ মুখের ভাব দেখে মোক্ষদার সন্দেহ আরও বাড়ল। তিনি বাটিটা হাতে তুলে নিয়ে দেখলেন তাতে সবুজ রঙের মতো কি একটা বাটা। তিনি কড়া সুরে জিজ্ঞেস করলেন, সত্যি করে বলো, কি বেটেছ এতে? তিনি দেখলেন পুত্রবধূ উত্তর দিতে পারছে না। তার মুখ লাল হয়ে উঠেছে। এরপর একটা ভয়ানক কাণ্ড ঘটল। মোক্ষদা ঠাকুরন বাটি হাতে, ও মা, দেখেছ, আর একটু হলেই সর্বনাশ হয়ে যাচ্ছিল বলে উঠোনে এসে চিৎকার করে পাড়া মাথায় করলেন। কিশোরী দালান থেকে উঠে এলো, রামতনু এলেন, গাঙ্গুলি, বাড়ির মেয়ে পুরুষ এলো, আরো অনেকে এলো। মোক্ষদা সকলের সামনে সেই বাটিটা দেখিয়ে বলতে লাগলেন, দেখে নাও তোমরা সকলে, তোমরা ভাবো শাশুড়ি দুষ্টু, নিজের চোখে দেখে নাও কি সর্বনাশ হয়ে যাচ্ছিল আমার। দুহাই বাবা তারুণনাথ ঠাকুর, বিপদের হাত থেকে আমাকে বাঁচিয়েছো ঠাকুর। এক উঠোন লোক সকলেই শুনল রামতনু দুরন্ত পুত্রবধূ স্বামীর ভাতে বিষ মিশিয়ে খাওয়াতে গিয়ে ধরা পড়েছে। কেউ অবাক হয়ে গেল, কেউ মুচকি হাসলো। ওসব আমরা অনেকদিন ধরে যা বলেছো, এসব মানুষ আমরা অনেকদিন ধরে চিনি, শুধু সহ্য করে আছি। আরে জিনিসটা কি তা দেখা হয়েছে কি? মানে বিষ বিষ মুশিয়েছে নাকি? একেবারে গায়ে চলতে গেলে তো টেকা দায় হয়ে যাবে। মোক্ষদা ঠাকুরুনির চিৎকারের চোটে সে কথা চাপা পড়ে গেল। গাঙ্গুলি মশাই রামতনুকে বললেন, গুরু রক্ষে করেছেন, এখন যত তাড়াতাড়ি পারো বিদায় করার চেষ্টা করো। শাস্ত্রে বলে দুষ্টু ভার যা, আর একদিনও রেখো না। সমস্ত দিন পরামর্শ চলল। সন্ধ্যার সময় ঠিক হলো কাল সকালেই গাড়ি ডেকে আপদ বিদায় করা হবে। আর একদিনও এখানে রাখা চলবে না। কে জানে কখন কি বিপদ ঘটিয়ে বসবে। বিশেষ করে পাড়ার মধ্যে ওরকম দজ্জাল বউ থাকলে পাড়ার অন্য বউ ঝিরাও ওকে দেখে ওরকম হয়ে উঠবে। সেদিন রাতে সুশীলাকে অন্য এক ঘরে শুতে দেওয়া হলো। এটা মোক্ষদা ঠাকুরনই ব্যবস্থা করল। কাল সকালেই যখন যেখানকার আপদ সেখানেই বিদায় করে দেওয়া হবে, তখন আর তার সঙ্গে কিসের সম্পর্ক?
রাতে শুয়ে শুয়ে কত রাত পর্যন্ত তার ঘুম এলো না। ঘরের সব জানলা খোলা, বাইরের জ্যোৎস্না ঘরে এসে পড়েছিল। তার মনে হলো কাল এবং আজ এই 2 দিন তার খুব কষ্ট হয়েছে। সে স্বভাবতই সহজ সরল, লাঞ্ছনা ভোগের অপমান সে এর আগে কখনো এমনভাবে অনুভব করেনি। যদিও মারধর আগে বহুবার খেয়েছে। তার একটা কারণ এই যে আজকের ও কালকের মতো শ্বশুর শাশুড়ি আর উঠোন ভরা লোকের সামনে সে কোনোদিন এভাবে অপমানিত হয়নি। তাই আজ সারা দিন ধরে তার চোখের জল বাঁধ মানছে না। কাল মার খেয়ে পিঠ কেটে গেছে, আর হাত দিয়ে ঠেকাতে গিয়ে কাঁচের চুড়ি ভেঙে হাতও ক্ষতবিক্ষত হয়েছে। তার সেই স্বামী যে 5-6 বছর আগে এমন সব রাতে তাকে ঘুমোতে দিত না, সে পান খেতে চাইতো না বলে কত ভুলিয়ে মুখে পান গুজে দিত, সেই স্বামী এমন করলো। পান খাওয়ানোর কথাটাই সুশীলার বারবার মনে হতে লাগলো। রাতে জ্যোৎস্না ক্রমে আরো ফুটে উঠল। তখন চৈত্র মাসের মাঝামাঝি। দিনে তখন কচি পাতা ওঠা গাছের মাথার ওপর অলস বসন্ত দুপুর ধোঁয়াটে রোদের উত্তরীয় উড়িয়ে বেড়ায়। দীর্ঘ দিনগুলো ফুলের গন্ধে মেখে নদীর ধারের শিমুলতলায় সন্ধ্যার ছায়ায় গিয়ে ঢলে পড়ে। পাড়াগাঁয়ের আমবন আর বাঁশবনে জ্যোৎস্না ঝরা বাতাসে সারা রাত কত পাখির আনন্দ কাকলি। বসন্ত লক্ষ্মীর প্রথম প্রহরের আরতির শেষে বনের গাছপালা তখন আবার নতুন করে টাটকা ফুলের ডালি সাজাচ্ছে। শুয়ে শুয়ে সুশীলা ভাবল, জগতে কেউ তাকে ভালোবাসে না, কেবল ভালোবাসে তার মৌরি ফুল। মৌরি ফুল চিঠি লিখেছে, তার কথা মনে করে সে রোজ রাতে কাঁদে। তাকে না দেখে কলকাতায় ফিরে তার কষ্ট হচ্ছে। সত্যি যদি কেউ তাকে ভালোবাসে তবে সে ওই মৌরি ফুল, আর ভালোবাসে ওই ছোট বউটা। হা, ছোট বউয়ের বড় কষ্ট। ভগবান দিন দিলে সে ছোট বউয়ের দুঃখ ঘোচাবে, কিন্তু স্বামী যে তাকে বিদায় করে দিচ্ছে, ও কিচ্ছু না। অভাবে পড়ে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, নইলে সে কি এমন ছিল? মৌরি ফুলের বর তো কত জায়গায় ঘোরে, মৌরি ফুলকে একটা চিঠি লিখে দেখলে হয় না? যদি ওর একটা চাকরি করে দিতে পারে, চাকরি হলে সে আর তার স্বামী একটা আলাদা বাসায় থাকবে, সেখানে আর কেউ থাকবে না। মাঠের ধারের ছোট ঘরখানি সে মনের মতো করে সাজিয়ে রাখবে, উঠোনে কুমড়োর মাচা বাঁধবে, বাজার খরচ কমে যাবে। লোকে বলে সে গোছালো নয়, একবার বাসায় গেলে সে দেখিয়ে দেবে সে গোছালো কি না। আচ্ছা, এই বাড়িটায় যদি আগুন লাগে, না আগুন দেবে কে? ছোট বউ। দিলে তার শাশুড়ি ঠাকুরনি দেবেন, যেরকম লোক। জানলার বাইরে জ্যোৎস্নায় ওগুলো কি ভাসছে? সেই যে তার স্বামী গল্প করত, জ্যোৎস্না রাতে পরীরা সব খেলা করে বেড়ায়, ওরাই নয় তো? তার বিয়ের রাতে কেমন বাঁশি বেজেছিল, কেমন সুন্দর বাঁশি। ওরকম বাঁশি নদীর ধারে কত পড়ে থাকে। আচ্ছা, পিয়ন মৌরি ফুলের চিঠি দিয়ে গেল না কেন? লাল চৌকো খাম, খুব বড় সোনালি জল দেওয়া আতর মাখানো। পরদিন সকালে পুত্রবধূর দেরি হচ্ছে দেখে মোক্ষদা ঠাকুরন ঘরের ভেতর উঁকি মেরে দেখলেন বউ জ্বরের ঘোরে অঘোর অচেতন অবস্থায় ছেঁড়া মাদুরের ওপর পড়ে আছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল। সেদিন সারা রাত একইভাবে কেটে গেল, তার দিকে বিশেষ কেউ নজর দিল না। তার পরের দিন অবস্থা খুব খারাপ বুঝে ডাক্তার ডাকা হলো। দুপুরের পর থেকে সে জ্বরের ঘোরে প্রলাপ বকতে লাগলো। সত্যি সত্যি মৌরি ফুল তা নয়, ওরা ওরা যা বলছে আমি অন্যভাবে। বেটে খাইয়ে দিও, যেন কেউ জানতে না পারে। জানাজানি হলে কিন্তু আর ফল পাবে না।
সন্ধ্যার কিছু আগে সে মারা গেল। তার মৃত্যুতে বারুজ্জে পাড়ার হাড় জুড়ালো। পাড়ার কাকচিলগুলো একটু শান্ত হলো। কিছুদিন পরেই কিশোরীর দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা ঘরে এলো। দেখলে চোখ জুড়িয়ে যায়। এমন সুন্দর মেয়ে, কাজে পটু, হুঁশিয়ার, গোছালো। দ্বিতীয় বিয়ের 8 দিন পরেই যেন কিশোরী পালদে স্টেটে ভালো চাকরিটা পেল। তখন নতুন বউয়ের লক্ষ্মী ভাগ্য দেখে সবাই খুশি হলো। সংসারের অলক্ষ্মী স্বরূপা আগের পক্ষের বউয়ের নাম সেই সংসারে আর কোনো দিন কেউ করল না। শুনছিলেন মৌরি ফুল। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্ডলের আড্ডাখানা, আপনার গল্পের আড্ডাখানা। দেখা হচ্ছে পরের গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।